বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে কৌশিক মজুমদারের ট্রিলজি। প্রথমে হচ্ছে সূর্যতামসী। এই বইটাতে 1892 সালে একজন লোক খুন হয়, নিবার সপ্তক। এখানে এসে দেখা যাচ্ছে যে 2018 সালে এসে আরেকজন লোক খুন হয়। তো এই দুইটা বইয়ের রিভিউ আমার আলাদা করে আগে দেওয়া আছে। তো এই দুইটা খুন যেভাবে করা হয় একইভাবে, এটা নিয়ে এখন আর ডিটেলস বলবো না। তো সেটা নিয়েই লাস্ট বই, তৃতীয় বই যেটা, সেটা হচ্ছে অগ্নি নিরয়। এই বইটা অগ্নি নিরয়ের অর্থ বলা হচ্ছে যে নরকের আগুন। বইটি 235 পেজের এবং এই বইটি প্রকাশিত হয় 2023 সালের জানুয়ারি মাসে। তো এর আগে যেটা বলা হচ্ছিল আগে দুইটা বইতে, যে দুইটা খুন যেহেতু একই সময় এবং 100 বছর আগে এবং 100 বছর পরে এসে কীভাবে একই পর্যায়ে দুইটা খুন হয়, তো সেটা দেখার জন্য তো তখনকার যে গোয়েন্দা তারিণী এবং এই 100 বছর পরে এসে তারই বংশের আরেকজন গোয়েন্দা তুর্বসু রায়, তো সে তখন চিন্তা করে যে তখনকার বইপত্র ঘেটে 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 দেখতে হবে তাদের কোনো ক্লু পাওয়া যায় কিনা, তারা কিছু লিখে গিয়েছিলেন কিনা, এবং তখনকার যে দারোগা প্রিয়নাথ সে কিছু লিখে গিয়েছিলেন কিনা। সে তো ডায়েরি লিখতে আমরা জানি, আগের বইগুলোতে বলা আছে। তো সেটা নিয়েই তারা ক্লু খুঁজতে খুঁজতে যায় এবং সেখান থেকে লাস্ট বইয়ে যেটা আমি বলছিলাম যে সেখানে হিলির ভূত নামে একটা কথা তাদের প্রচলিত হয় এবং সেটা দিয়েই দেখা যায়। তো পরবর্তীতে এসে এই বইয়ে সেটা খুঁজে পাওয়া যায় যে এই ভূত মানে সেই ভূত না, এই ভূত হচ্ছে BHUT, ভূত 4টা অক্ষর। এবং দেখা যায় যে একটা বক্সের মধ্যে 4টা অক্ষরে 4টা শিশিতে 4টা কেমিক্যাল দেওয়া থাকে এবং সেই 4টা কেমিক্যাল দিয়ে এক ধরনের আরক বা ওষুধ তৈরি করা হয়, যেটা যে কাউকে খাওয়ালে সে আধা ঘন্টার মতো নিজের মধ্যে আর থাকে না, অস্বাভাবিক আচরণ করে এবং সে যে কাউকে খুন করে ফেলতে পারে। এবং সবথেকে মজার জিনিস যে সবাই তাকে দেখছে যে লোকটা খুন করছে, কিন্তু তার কোনো প্রমাণ থাকে না, কারণ মানুষের সবথেকে বড়ই যেটা যে হাতের রেখা, ফিঙ্গারপ্রিন্ট, সেটা কখনো চেঞ্জ করা যায় না। কিন্তু এই ওষুধের এমনই কার্যকারিতা যে ওই আধা ঘন্টার মধ্যে তার ফিঙ্গারপ্রিন্টও চেঞ্জ হয়ে যায়। তো পরবর্তীতে যখন সে স্বাভাবিক হয় খুন করার পরে, তখন তাকে ফিঙ্গারপ্রিন্ট দিলে নর্মাল নিয়মে তার ফিঙ্গারপ্রিন্টটা মেলে না। তো অনেকেই দেখতেছে লোকটা খুন করতেছে কিন্তু আর মিলতেছে না। এই আছে সেই কার্যকরী ওষুধ। তো এইটা নিয়ে যত ঝামেলা, যে সেই 100 বছর আগেও তারা এই ওষুধটা পায় কিন্তু এর ফর্মুলাটা পায় না, মানে এই ওষুধটা যদি শেষ হয়ে যায় কীভাবে তৈরি করবে। আবার যিনি ওষুধটা তৈরি করেন তিনি ফর্মুলাটা লিখে রাখেন, কিন্তু উনারও এমন একটা রোগ হয় যে সে ফর্মুলাটা হারিয়ে ফেলেন, পরে যে ফর্মুলা লিখবেন কিন্তু তার সব কিছু মনে থাকে, শুধু এই ওষুধ তৈরির সময় যে সময়টুকু, এইটুকুর স্মৃতি তার মাথা থেকে চলে যায়। সো সে আর নতুন করে ফর্মুলা তৈরি করতে পারে না। এবং সেই এটা হচ্ছে ইংল্যান্ড থেকে পাচার হয়ে কলকাতায় চলে আসে ফর্মুলা এবং এই বাক্সটা। তো এখানে এসে দুইজনের কাছে চলে যায়। তো পরে খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্টে এটা খুঁজে তারা পায়, কিন্তু ফর্মুলাটা কোনো মতেই খুঁজে পায় না। তো এবং এখানে বলা হচ্ছে তারা যে ফর্মুলাটা পাচ্ছে, বাক্সটা পাচ্ছে, সে ফর্মুলা আবিষ্কারের জন্য এটা প্রয়োগ করে পাগলদের উপরে, হিজড়াদের উপরে, যে এটা প্রয়োগ করে এর কোনো ফর্মুলা তারা উদ্ঘাটন করতে পারে কিনা, কিন্তু শেষ পর্যন্ত আসলে এটা পারে না। এবং এক পর্যায়ে যখন আর পারে না তখন কি করা হয় যে এটা নদীতে নিয়ে গিয়ে এই 4টা কেমিক্যাল ফেলে দেওয়া হয়। তো মেনলি এইটার মালিকানা বা সত্ত্ব নিয়ে বা এটা ফর্মুলা তৈরি করা নিয়ে এই বইটা আগাতে থাকে এবং তাদের ধারণা ছিল যদি কেউ এটা তৈরি করতে পারে বা ফর্মুলাটা পেয়ে যায় তখন সে বিশাল টাকা পয়সার মালিক হবে এটা বিক্রি করে করে, কারণ মিছিল মিটিং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিক্রি করতে পারবে মানুষজনকে খুন করার জন্য, অস্বাভাবিকভাবে তৈরি করার জন্য। তো শেষ পর্যন্ত সেটা হয় না। এটাই এই বইয়ের মূল উপজীব্য বিষয়। তো আমার এখানে কিছু বলার যে এটা ডিটেকটিভ উপন্যাস। তা আমরা নর্মালি ডিটেকটিভ উপন্যাসকে কি দেখি যে একজন গোয়েন্দা সেই প্রধান চরিত্র থাকে এবং তাকে ঘিরেই সব কিছু চলে এবং মোটামুটি। বাট এখানে আমার কাছে যে প্রথম বইয়ের যে তারিণী এবং দ্বিতীয়টা তরবুসু রায় 1 বছর পরে এসে এনাদের ভূমিকা আসলে অতটা দেখিনি যতটা দেখেছি পুলিশ অফিসার প্রিয়নাথ মুখার্জি এবং পরবর্তীতে সে আরেকজন পুলিশ অফিসার মুখার্জি সাহেব। এবং এখানে বিশাল বড় একটা রাজনৈতিক প্রভাব আছে ব্রিটিশদের, যে তখনকার ব্রিটিশ সরকার তারা কলকাতায় চলে আসে এবং এখানে এসে কীভাবে রাজনীতি করে, ওখানে কীভাবে রাজনীতি করে। ব্রিটিশদের বংশের একটা ছেলে একটা ছোট ঘরে বিয়ে করে
এবং সে বিয়ে করার পরে সে ঘরে একটা বাচ্চা হয়। তো তারা সেটাকে ঢাকার জন্য যে 5 জন নারী জানতো তাদেরকে মেরে ফেলে এবং এরা কলকাতায় পালায় আসে তারা। এবং এই মেয়ে যে অন্য ঘরের একটা ছোট ঘরের মেয়ে, এই বাচ্চাটা এটা যেন না জানতে পারে, এই জন্য তারা এখানে যারা এদের দেখাশোনা করতো, নিবার সপ্তক নামে যে আগের বইটি, সেখানে বলা আছে নিবার নামে তাদের একটা এনজিও ছিল। সেই এনজিওকে প্রত্যেক মাসে মাসে রাজপরিবার থেকে বিশাল একটা টাকা দেওয়া হতো এটা গোপন রাখার জন্য। তো এটা বিশাল বড় একটা রাজনৈতিক এবং অনেক প্রেক্ষাপট। এবং এখানে আরও একটা মজার জিনিস হচ্ছে যে এই কাহিনীতে যুক্ত করা হয়েছে শার্লক হোমসকে, যে ওখান থেকে কলকাতাতে এসে অন্য নামে সাইগারসন নামে এখানে সে গোয়েন্দাগিরি করে। তো সব কিছু মিলে একটা রাজনৈতিক বলা যায় বা ওই প্রেক্ষাপটের একটা বই বলা যায়। মানে তথাকথিত ডিটেকটিভ উপন্যাস বলতে আমরা যেটা বুঝি সেটা না, তবে বইটা পড়ে বিরক্ত হওয়ার মতো কিছু নেই, অনেক কিছু জানা যাবে এবং প্রত্যেকটা জিনিস ডিটেলস। আর লাস্ট বইটাতে এসে আরও যেটা বেশি ভালো লাগছে যে প্রথম বই এবং দ্বিতীয় বই যেখানে কোনো একটা বিষয়ে ক্লু দেওয়া ছিল, অল্প অল্প করে বলা হচ্ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস বিস্তারিত, তারিণীকে, গণপতিকে, তরবসুকে, দেবাশিস গুহকে, অশীষ দত্তকে, এবং নিবার সমিতিটা কীভাবে তৈরি হলো, প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে বলা। এবং সবথেকে মজার জিনিস যে লেখক এই বইটা লিখেছেন, 3টি বই লিখেছেন উনি করোনার মধ্যে, যখন করোনা মহামারী শুরু হলো তখন কী করবে। তো এই জন্য তার প্রত্যেকটা বইয়ের আগেও আমি বলেছি, এইবারও সেম একই কথা, যে প্রচুর বইয়ের রেফারেন্স নিয়ে প্রচুর বই পড়ে উনি এগুলো লেখা, এবং বইয়ের রেফারেন্সগুলো লাস্টে দিয়ে দেওয়া, যে যদি কেউ উৎসাহী হয়ে চায় যে ওই বইগুলোতে কী লেখা আছে একটু দেখি, তারা দেখতে পারেন। তো মানে তথাকথিত নিয়ম নীতির বাইরে গিয়ে একটা চমৎকার ডিটেকটিভ, আমি বলবো না কারণ ওইভাবে ডিটেকটিভ আসলে আমার কাছে যেটা আমরা পড়ি সেটা না, কিন্তু চমৎকার একটি বই, চমৎকার ট্রিলজি, 3টা বই মিলে যে এটা খুব ভালো একটি কালেকশনে রাখার মতো এবং পড়ার মতো একটি বই। এবং এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে এবং যার অনেক ইনফরমেশনই সত্যিটা লেখকের মতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।